এর মধ্যে রোজই বার কয়েক এসে মাহিরের জ্বর চেক করে গেছে। এখন তেমন একটা জ্বর নেই বললেই চলে। প্রায় 10টা বাজতে চলল, এখনও মাহির নিচে নামতে না দেখে আমানকে পাঠানো হলো মাহিরের ঘরে। মাহির তখনও ঘুমে বিভোর। আমার নিচে গিয়ে মাহিরের ঘুমে থাকার কথা জানালে বাড়ির সকলের এবার চিন্তা হতে লাগলো। গত 6 মাসে একদিনও মাহির এতক্ষণ ঘুমায়নি। প্রতিদিন 7টার আগেই ঘুম থেকে উঠে সে তার নির্দিষ্ট জায়গা অর্থাৎ জিমনেশিয়ামে তার সুঠাম দেহের পরিচর্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাইকে এত চিন্তা করতে দেখে সোফায় বসে খবরের কাগজ পড়তে থাকা মীর সাদ্দাম হোসেন বরাবরের মতোই গভীর কণ্ঠে বলে উঠলেন, ওই লম্পটটাকে নিয়ে এত চিন্তা করার কারণ নেই। দেখো গিয়ে রাতে কয় বোতল গিলে এখন মরার মতো ঘুমাচ্ছে। বাড়ির বড় ছেলে কারির মুখে পরোটা ঢোকাতে যাওয়া হাতটা থামিয়ে শালীন ভঙ্গিতে বলল, বড় আব্বু এভাবে বলবেন না প্লিজ। জানি না মাহিরের সাথে আপনার কিসের এত দ্বন্দ্ব, কিন্তু আমরা সকলেই জানি আমাদের মাহির ওই ধরনের ছেলে না। কারিম মাহিরের থেকে মাত্র 3 বছরের বড়, তবে সে মাহিরের প্রতি খুব স্নেহশীল। আর মাহির অন্য কারো ধার না ধারলেও সবসময় কারিমের বাধ্য ভাই হওয়ার চেষ্টা করে, ভাইকে সম্মান করে ভীষণ। শাহিদা বেগম দিন দিন ধৈর্যহারা হয়ে পড়ছেন। স্বামী সন্তানের এই বিরোধ তাকে মানসিক ও শারীরিক দুইভাবে বিধ্বস্ত করে তুলছে। স্বামীর মুখ থেকে সন্তানের প্রতি এই রকম নোংরা অভিযোগ শুনেও আজ আর কিছু বলতে ইচ্ছে করল না 40 ঊর্ধ্ব এই নারীর। তবে আদৌ কি মাহির এই নোংরা অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রাপ্যতা রাখে? হয়তো না। আবার হতে পারে এর চেয়েও চরম নোংরা অভিযোগ পাবার যোগ্য সে। দ্বিধাদ্বন্দ্বের ভেড়াজালে বন্দি এই সকল প্রশ্নের উত্তর একদিন সময় বলে দেবে। শাহিদা বেগম মলিন মুখে অসুস্থ শরীরটি নিয়ে সোফা থেকে উঠতে যাবেন, তখনই রোজির মা তানজিলা বেগম ওনাকে থামিয়ে দিয়ে বললেন, ভাবি আপনি অসুস্থ, এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন না। আমি দেখে আসছি মাহিরকে। মাহির রুমে এসে তানজিলা বেগম মাহিরের ঘুমন্ত মুখে দিয়ে কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলেন। তিনি কখনোই মাহিরকে তার 3 সন্তানের থেকে আলাদা নজরে দেখেননি। ছেলেটাও তাকে ভীষণ সম্মান করে, শুধু তাকে না, মাহির প্রতিটি সদস্যকে সম্মান ও স্নেহ করে। তার এই অমায়িক ব্যবহারের জন্য সে বাড়ির সকলের মধ্যমণি। কিন্তু সাদ্দাত হোসেনের নিখুঁত ছেলেটার মধ্যে কী খুঁত দেখেছেন কে জানে। তানজিলা বেগম মাহিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে ডাকতে লাগলেন, মাহির উঠবে না বাবা? মা ঘুমাতে দাও প্লিজ। আমি অনেক দিন ঘুমাতে পারি না মা। একটু নড়ে চড়ে ঘুমের ঘুরে আবেগ মিশ্রিত কথাটি বলে উঠল মাহির। মাহিরের এই কথাটির মধ্যে কী ছিল কে জানে। তানজিলা বেগমের মাতৃত্বের বুকটা চাত করে উঠল। মাহির এখন উঠো বাবা, খাওয়া দাওয়া করে আবার ঘুমিও। তানজিলা বেগমের কথাগুলো মাহিরের কর্ণগোচর হলো না। তার আগে এসে আবারও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। তানজিলা বেগম এবার মাহিরের কপালে গালে ভালো করে হাত ছুঁয়ে দেখলেন না, শরীরের তাপমাত্রা খুব একটা বেশি নেই। তারপর তিনি মাহিরের কপালে ঠোঁটের উষ্ণ পরশ এঁকে দিয়ে পুনরায় ঘরের বাতি বন্ধ করে নিচে চলে এলেন। মাহিরের ঘুম ভাঙল একেবারে দুপুরের দিকে। টানা 7 ঘন্টা ঘুমিয়েছে সে। এর মধ্যে একবারও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। তবে এই 7 ঘন্টায় গুনুগুনে 9 বার তার মাথার কাছে রোজের অস্তিত্ব ঠিকই টের পেয়েছে সে। 10 বারের বেলা যখন রোজে মাহিরের ঘরে এলো, তখন মাহির মাত্রই গোসল করে বেরিয়েছে। পরনে কাপড় বলতে নিচের অংশে শুধু একটা টাওয়াল পেঁচানো। রোজই জানে মাহির এখনো ঘুমিয়ে আছে, তাই নক না করেই ভিতরে ঢুকে যাবে। এমন সময় মাহিরের দিকে চোখ পড়তেই বুকের দুপুকানি বেড়ে গেল রোজির। চরমভাবে ভয়ে আড়ষ্ট হয়ে রোজির পা দুটো সেখানে থমকে যায়। মস্তিষ্ক স্মৃতিচারণ করতে লাগলো 6 বছর আগের ভয়াবহ ঘটনাটিকে। সেদিনও রোজি অনুমতিবিহীন মাহিরের ঘরে প্রবেশ করেছিল। আর এই সামান্য দোষ ধরেই মাহির যুগ যুগান্তরের দূরত্ব টেনে দিয়েছিল তাদের পবিত্র সম্পর্কের মাঝে। রোজিকে দরজার কাছে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির বলল, ওখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, না হলে একেবারে বের হয়ে যা। না না, আমি বাহিরে যাচ্ছি মাহির ভাই। বাইরে এসে রোজি এতক্ষণ আটকে রাখা উষ্ণ নিঃশ্বাসটুকু বাতাসে মিলিয়ে দিল। মাহির যদি আবার তার সাথে সেই দিনের মতো আচরণ করত। রোজি আর কোনো গভীর দূরত্ব চায় না তার আর মাহিরের সাথে।
তবে এত ভয় আর জড়তার মাঝেও ষোড়শী কন্যাটির মধ্যে কোনো লজ্জার ছিটেফোঁটাও ছিল না। মাহির ভাইয়ের কাছে তার আবার কিসের লজ্জা? মানুষটা তো রুজির সবচেয়ে আপন। এভাবে কতবার দেখেছে রুজি তার মাহির ভাইকে। তবে সময়ের বহমানতা আর তার সাথে পাল্লা দিয়ে তাদের জীবন নেমে আসা কৈশোর যৌবনের বিষয়টি অবুঝ রোজির ছোট্ট মাথাটিতে এলো না। সেদিন আর রোজি ভুলেও মাহিরের সামনে পড়ল না, আড়ালে থেকেই মাহিরের খোঁজ নিল। দুপুরের দিকে আর কোনো জ্বর-টর এলো না মাহিরের। রিমো সকাল থেকে রোজিকে মাহিরের ঘরে বেশ কয়েকবার যেতে দেখে মজার ছলে বিভিন্ন প্রশ্ন করছিল। কিন্তু অস্থির রোজি নিজেকে হালকা করার জন্য আজ একটা সুযোগ পেয়ে মনের সাফা অভিমানগুলো রিমোর কাছে ঢেলে দিতে লাগলো। রিমো মন দিয়ে রুজুর মুখ থেকে মাহিরের প্রতি তার অগাধ ভালোবাসার গল্প শুনতে লাগলো। মনের কোণে সযত্নে পুষিয়ে রাখা আবেগ মিশ্রিত এই স্মৃতি আর অনুভূতিগুলো এক একটি বাক্য আকারে প্রকাশ করতে গিয়ে অজান্তে রুজির গলা দুড়িয়ে এলো। 6 বছর হলো রিমো এই বাড়িতে এসেছে। তখন থেকে সে মাহিরকে হাতে গোনা কয়েকবারই বাড়িতে আসতে দেখেছে। কিন্তু মাহির আর রোজির মধ্যে তখন কখনো তেমন আলাদা করে কিছু লক্ষ্য করেনি। একটা সাধারণ কাজিন সম্পর্ক যেমন হয় তেমনই বন্ডিং ছিল তাদের মধ্যে। মাহির যখন বাড়িতে আসতো তখন অন্য সবার সাথে রোজির জন্য গিফট নিয়ে আসতো, তাই তাদের বিষয় আলাদা করে কিছু ভাবা বা কাউকে প্রশ্ন করার ব্যাপারটি কখনো ও তার মাথাতেই আসেনি। তবে মাহিরের প্রতি রোজির নিঃস্বার্থ ভালোবাসা ও অকৃত্রিম অনুভূতিগুলো আজ রিমোর মাতৃসত্তাকে নাড়িয়ে দিল। এই অনুভূতিটুকু ছিল সম্পূর্ণভাবে পবিত্রতায় মোড়ানো। তব কাছে পাবার এই তীব্র আকাঙ্ক্ষাটুকু শারীরিক নয়, বরং সম্পূর্ণভাবে মানসিক চাহিদা থেকে তৈরি হয়েছে ষোড়শী কন্যাটির মনে। মেয়েটা এখনও তার মাহির ভাইয়ের বুকের উষ্ণতা পেতে মরিয়ে। একটি উষ্ণ বুকে মাথা রেখে প্রশান্তির শ্বাস ফেলার জন্য রোজি কেবল তার মাহির ভাইয়ের শক্ত বুকটাই চায়। যৌবনের প্রতীক হিসাবে চিহ্নিত সেই বুকে লোম বা জিম করা লোভনীয় মাংসপেশি তার চায় না। মাহিরের প্রতি রোজি এই মুগ্ধতা, সেটা পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথেই তুলনা করা সম্ভব নয়। রিমু ভাবল তারও তো আপন বড় ভাই আছে, কিন্তু সে তো তার ভাইকে রোজির মতো করে ভালোবাসতে পারেনি। না তো তার ভাইকে ভাগ্যবতী রোজির প্রতি মাহিরের অগাধ ভালোবাসার মতো করে ভালোবাসতে পেরেছে। সন্ধ্যার দিকে মাহির অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনের সাজু নামটি জলজল করে উঠল। কল রিসিভ করে কানে ধরতে উপাস থেকে সাজুর কণ্ঠ ভেসে এলো। শালা, কই আছিস? ফোন বন্ধ ছিল কেন? বাড়িতে আছে আপাতত, তবে এখন অফিসে যাব। কেন রে? অফিসকে তো ওরা বাপের হাসপাতাল। কি বলবি বল তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, অফিসে ওখানেই আসতেছি। মাহিরের জ্বরের বিষয়টি বাড়ির সকলেই জেনে গিয়েছে, তাই এই দুর্বল শরীর নিয়ে মাহিরকে অফিসে যেতে দেখে সবাই আপত্তি হয়ে দাঁড়ালো। কিন্তু মাহিরই একবার সে বলেছে যাবে মানে যাবে। মাহির অফিসে পৌঁছে দেখে সাজু আর পারভেজ আগে থেকে এসে হাজির। মাহির অফিস রুমে প্রবেশ করতে এক একজন সে তার গাল কপাল ছুঁয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। কই, জ্বর তো নেই, তাহলে কি অসুস্থতা দোষ? মিনিস্ট্রেশন হয়েছে নাকি? পেট ব্যথা করতেছে? পিছন থেকে সাজু পারভেজের মাথায় চাপটি মেরে বলল। তার আগে শালা, তোর কয়বার হয়েছে ওইটা? ওইটা কোনটা? যেটার কথা বললি এক্ষুনি? কি বললাম ক, মুখ দিয়ে উচ্চারণ কর। সাজু তার ডান হাত পরপর 2 গালি স্পর্শ করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি ওইসব বেটি মানুষের অসুখের নাম মুখে নেই না। শালা, তুই তোর মুখের মধ্যে আকরবাতি জ্বালায় রাখ, তাহলে আল্লাহ যদি তোর মুখকে একটু হেফাজতে রাখে, না হলে তো তুই পরেই ওই মুখ দিয়ে নাউজুবিল্লাহ মার্কা কথাই বুল্লি ফুটবে। ঝগড়া করতে করতে ওরা বলতেই বসেছে যে ওরা এখানে কেন এসেছে। আর মাহির চেয়ারে বসে ওদের আজগুবি মার্কা ঝগড়ার বিনোদন নিচ্ছে। এখানে আসার উদ্দেশ্যটি ওদের মস্তিষ্কে হানা দিতেই 1 সেকেন্ডের মধ্যে দুজনে সিরিয়াস মুডে এসে মাহিরকে জারি করতে লাগলো। মাহির, শুনলাম তুই অসুস্থ, কি হয়েছে তোর? তেমন কিছু না, হালকা জ্বর আসছিল, এখন সেরে গেছে। হালকা না,
হালকা? আমাদের বলদ মনে হয় আপনার? হালকা জ্বর হলে তোর চোখ মুখের এই অবস্থা কেন শালা? একটা জিনিসও তো ঠিক জায়গায় নেই, সব গর্তে ঢুকে গেছে। এভাবে আর কত মরবি তুই? সাজু পারভেজের কানে ফিসফিস করে বলল, কোন গর্তে কি ঢুকছে তা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো না? না মানে মাহির মামা তো কনফিউজড হয়ে পড়বে। পারভেজও ফিসফিস করে সাজুর ডাবল মিনিং কথার প্রত্যুত্তর করলো, শালা কুত্তা, আব্বার পকেট থেকে 5 টাকা চুরি করে তোকে আকরবাতি কিনে দিমুন্নি, মুখের সাথে সাথে মাথাটার ভিতরও জ্বালাই দিস, তাও যদি ভাবনাগুলো এনে পবিত্র হয়। তারপর আবার সিরিয়াস হয়ে মাহিরকে বলল, ডাক্তার দেখিয়েছিস? না। তাহলে কেমনে বুঝলি জ্বর পুরোপুরি ভালো হয়ে গেছে? পরে যে আবার আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সাজুর কথা শুনে মাহির মনে মনে আওড়ালো, যার হাতে সেবা পেয়েছি জ্বর কেন, এই মুহূর্তে মৃত্যুকেও আমি আমার কাছে আসতে দেব না। আজ পারভেজ, আচ্ছা আগে বল, কে তোর বেশি আপন, আশফিয়া নাকি আমরা? মাহির, কেন? তোর অসুস্থতার কথা আশফিয়া আমাদের জানাবে কেন? আমরা আগে জানবো, তারপর তোর মহিলা নার্সের সেবা প্রয়োজন হলে আমরা ওকে নিয়ে আসবো। বাজে বকিস না, আমি ওকে বলিনি। তাহলে ও জানলো কীভাবে? জানি না। একটা মেয়ে ঠিক কতখানি ভালোবাসলে তোর কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে তুই ভালো নেই। মেয়েটা তোকে সত্যিই অনেক ভালোবাসে মাহির। আমরা দেখেছি 11টা বছর অপেক্ষার পর ওই তোকে পেয়েছে। তুই ওকে ঠকাচ্ছিস না তো মাহির? না, ঠকাচ্ছি না। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আনমনে কথাটি বলতে গিয়ে গলাটা ধরে এলো মাহিরের। কিন্তু তুই তো কথাটি শেষ করতে পারল না সাজু। তার আগে মাহির বলে উঠল, মুক্তাদিরের কি খবর? আগে ক, মিষ্টি খাবি নাকি খাওয়াবি? আগে ক, মিষ্টি খাবি নাকি খাওয়াবি? কিসের মিষ্টি? ভ্রু কুচকে বলল মাহির। সাসা হবি শালা। কি হব? সাসা না শালা? দুর্বল শালা হতে যাবে কোন দুঃখে? তোর কি বড় বোন আছে নাকি? আমাদের মুক্তাদির প্রেগনেন্ট। থুকু না, মানে মুক্তাদিরের বউ, আমাদের ভাবিজান পোয়াতি। এবার মাহিরের ভারী মুখখানা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। মুচকি এসে বলল, ভালো তো। তা আমাদের হবু বাপজান কই? হাসপাতালে। একটু আগে প্রেগনেন্সির কথা জানতে পারছে, তোকেও ফোন দিয়েছিল, কিন্তু তুই শালা মহারাজ, তোকে কি সব সময় পাওয়া যায়? আচ্ছা, ফ্রি থাকলে ওকে আসতে বল, মিট করি। মাহিরের মন ভালো হয়েছে দেখে পারভেজ আর সাজু মনে মনে খুব খুশি হলো। স্কুল জীবনে মাহির এমন গম্ভীর স্বভাবের ছিল না, বরং মন্দু মহলের সবচেয়ে দুষ্ট আর মেধাবী ছেলেটির নাম জিজ্ঞেস করা হলে সবাই একযোগে মাহির নামটি বলে উঠবে। কলেজে এক একজন এক এক কলেজে ভর্তি হওয়ার পরেও তাদের বন্ধুত্বের কোনো প্রকার ফাটল ধরেনি। এভাবে 1 বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে মাহির উধাও হয়ে যায়। সবার সাথেই সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। মাহিরের বাড়িতে গেলেও এই বিষয়ে কোনো ফয়সালা পায় না তারা। এই তো 2 বছর আগে হঠাৎ একদিন তাদের কাছে ধরা দিল সে। মাহির তাদের প্রিয় বন্ধু, তাদের ভাই। এতদিন পর বন্ধুকে কাছে পেয়ে কোনো প্রকার অভিযোগ ছাড়াই ওরা আবার তাকে কাছে টেনে নেয়। কিন্তু এবার ওরা আর ওদের দুষ্ট হাস্যোজ্জ্বল মাহিরকে ফিরে পায় না, বরং মাহিরকে ওরা ভীষণ শান্ত, গম্ভীর, বদমেজাজি আর বিদ্রোহী অবস্থায় আবিষ্কার করেছিল। যে মাহিরের দুষ্টুমি ভরা মুখটি দেখলে নিমিষেই সকলের মন ভালো হয়ে যেত, সেই মাহিরের মুখখানি এখন বিষাদে ভরপুর। ওর এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলে মাহির বারবার বিষয়টি এড়িয়ে যায়। তবে একদিন আকাশের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল সে। এক বিষাক্তময় অতীত। ধোয়া উঠা গরম চায়ের কাপে আড্ডায় বসেছে 4 বন্ধু। চায়ের কাপে চুমুক দিয়ে পারভেজ বলে উঠল, কিরে বেটা, বাপ হবি, অনুভূতি কেমন? মুক্তাদির কপাল বাজ করে বলল, ধুরুবাল, আমার সানা ফোনা গড় মনে হয় পৃথিবীতে আসার খুব তাড়া। সাজু বলল, কেন কেন? প্রোডাক্ট লঞ্চার প্রসেসিং করলি তোরা? আর ডেলিভারির সময় হলে সব দোষ প্রোডাক্টে
প্রোডাক্টের ওইসব প্রসেসিং কিচ্ছু করি না। এখনই বেবি প্ল্যানিং ছিল না আমাদের, নিজেই তো বউ লইয়া বাপের ঘাড়ে বসে বসে খাই। আবার যদি নতুন সদস্য ডাউনলোড করি তাইলে বাপ বাড়িতে বাইর কইরা দিব। বাড়িতে বিয়ের কথা যখন কইছিলাম, আব্বাই কইছিল নিজের ইনকামে বউ চালাতে পারলে যেন বিয়ে করি। সে নাকি আমার বউর খরচ চালাতে পারবে না। আর যখন বাচ্চা আসার কথা শুনলো তখন একেবারে নাচতে নাচতে মিষ্টি আনতে চলে গেল। বুঝলাম না এখন কি আমি মাসে 50,000 টাকা ইনকাম করি? সাজু বলল, শোন 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 শালা, তোর বউ তো তোর বাপের বংশের কেউ নয়, কিন্তু তোর বাচ্চা কাচ্চা তো তোর বাপের বংশের বাত্তি, মানে প্রদীপ আর কি। পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া চলে না, বুঝলি? তবে যাই বল, ঘটনাটা অনাকাঙ্ক্ষিত হলো, অনুভূতিটা কিন্তু ভাই ভাষায় প্রকাশ করার মতো না। মুক্তাদিরের কথা শুনে সাজু আর পারভেজ উচ্ছ্বাসিত হয়ে বলল, শালা, বাংলা ভাষায় প্রকাশ করা না গেলে ইংরেজি ভাষায় প্রকাশ কর, দরকার হলে গুগল ট্রান্সলেশন করে বল। তাও বল। কি বলবো ভাই, আমার তো এখনই বিশ্বাসই হচ্ছে না। প্রেগনেন্সির কথা শুনে স্বামী অনেক খুশি হয়েছে, এক কথায় বাড়ির সবাই অনেক খুশি। কেউ কেউ তো নামও খুঁজতে শুরু করে দিয়েছে। সবচেয়ে ভালো লাগছে আম্মাকে দেখে। আম্মা খবরটা শুনেই কান্না করতে লাগছিল। কথাগুলো বলতে বলতে প্রচণ্ড আবেগে আপ্লুত হয়ে উঠল মুক্তাদির। মুক্তাদির বাবা হবে তাই সে কত খুশি, কিন্তু সে কেন না আর ভাবতে পারছে না মাহির, ভাবতে চায় না সে। যে অতীত কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না, সেই অতীত মাহির তার জীবন থেকে মুছে ফেলতে চায় চিরতরে। রোজি টেবিলে বসে পড়ছিল, এমন সময় পায়ের নরম কিছুর অস্তিত্ব টের পেতেই ভয়ে চেয়ার থেকে উঠে এক লাফে সরে যায় সে। তারপর টেবিলের নিচে তাকাতে আবছা আলোতে দুটি চোখ জল জল করে উঠে। এবার রোজি টেবিলের উপর থাকা ল্যাম্প জ্বালিয়ে একটু ভালো করে তাকাতে ওর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে মিনি, একটা সাদা রঙের বিড়াল ছানা। ট্যাপ ট্যাপ করে তাকিয়েছে রোজের দিকে, দেখতে একদম মিনির মতো। মিনি ছিল একটা প্রাপ্তবয়স্ক বিড়াল, কিন্তু এই বিড়ালটি একটা বাচ্চা বিড়াল। পার্থক্য এখানেই। রোজি বিড়ালটিকে কোলে নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল, কিন্তু বিড়ালটি এলো না, বরং কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর আস্তে আস্তে টেবিলের নিচ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ঘরের বাহিরে চলে গেল। তাকে অনুসরণ করে পিছন পিছন রোজিও হাঁটতে লাগলো। রোজি দেখলো বিড়াল ছানাটি মাহিরের রুমের দিকে যাচ্ছে। এবং একটা সময় মাহিরের দরজা একটু ফাঁকা দিয়ে শুল্কুটে ভিতরে ঢুকে পড়লো। তা দেখে রোজি মনে মনে ভাবলো বিড়ালটাকে মাহির ভাই নিয়ে এসেছে। রোজি ভাবলো ভিতরে গিয়ে মাহিরকে জিজ্ঞেস করব, কিন্তু পরক্ষণে মত পরিবর্তন করে নিচে নেমে এলো। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলে সকলের উত্তর কেউ কোনো বিড়াল ছানা অ্যাডপ্ট করেনি। সোফায় বসে থাকা রোজির মেজো আম্মু মুস্তফা হোসেন বললেন, দেখো, হয়তো পাশের কোনো বাড়ির হবে, ভুল করে চলে এসেছে, ওরা খোঁজ করে নিয়ে যাবে। রোজি কিছু বলার আগে শাহিদা বেগম রোজির হাতে ঠান্ডা পানি দরিয়ে দিয়ে তা মাহিরের ঘরে দিয়ে আসতে বললেন। রোজি মনে মনে খুশিই হলো, এই সুযোগে মাহিরকে বিড়ালটির ব্যাপারে জিজ্ঞেস করা যাবে। রোজি পানি নিয়ে উপরে উঠে মাহিরের দরজায় নক করতে যাবে, তার আগে ভিতর থেকে মাহিরের কণ্ঠস্বর ভেসে এলো, ভিতরে আয়। রোজি বুঝে পায় না মাহির ভাই কি করে তার উপস্থিতি টের পায়। গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে দেখলো সে মাহির ওপাশে ঘুরে মেঝেতে বসে কিছু একটা করছে। বিষয়টা ভালোভাবে দেখার জন্য পানির গ্লাসটা টেবিলে রেখে আর একটু সামনে গেল সে। তারপর পা দুটো একটু উঁচু করে মাথায় গিয়ে দিয়ে দেখলো মাহির তখনকার বিড়ালছানাকে খাওয়ানোর চেষ্টা করছে। রোজি মাহিরের পিছনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো, মিনিকে না, মানে বিড়ালটা বিছানা আপনি অ্যাডপ্ট করেছেন মাহির ভাই? হ্যাঁ। ও খুব সুন্দর, একেবারে আমাদের মিনির মতো, কিন্তু মিনির থেকেও অনেক ছোট। আপনার মিনির কথা মনে আছে? আছে। রোজি ভালোভাবে খেয়াল করে দেখলো মাহির বিড়ালটিকে ক্যাট ফুড খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বিড়ালটা কোনোভাবেই খেতে চাইছে না। রোজি বলল, মাহির ভাই, ও অনেক ছোট, এখনই ক্যাট ফুড খেতে পারবে না। আপনি বললে আমি ওর জন্য দুধ নিয়ে আসবো। একটু দেরিতে মাহিরের উত্তর হলো, আচ্ছা নিয়ে আয়। মাহিরের অনুমতি পেয়ে রোজি এক দৌড় উপর থেকে নিচে নেমে রান্নাঘরে চলে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, মেজো আম্মু, আমাকে দুধ গরম করে দাও তো।
উর্মিলা বেগম রান্না করছিলেন। রোজির কথা শুনে তিনি খুন্তিটা রেখে তার এর কাছে এসে কপালে গালে হাত দিয়ে দেখতে লাগলেন। অবাক ভঙ্গিতে শুধালেন, কি হয়েছে তোর মা? শরীর খারাপ করছে? তোকে তো মেরে পিটেও দুধ খাওয়ানো যায় না। না মেজো আম্মু, আমার জন্য না, ওই বিড়াল ছানাটা মাহির ভাই অ্যাডপ্ট করেছে, ওর জন্যই নিয়ে যাব। ও অনেক ছোট, ক্যাট ফুড খেতে পারে না। উর্মিলা খাতুন ব্যাপারটি বুঝতে পেরে চুলায় দুধ গরম করতে দিলেন। রোজে পাশে দাঁড়িয়ে বলল, মেজো আম্মু, বিড়াল ছানাটা অনেক ছোট, ও কি জিব্বা দিয়ে দুধ খেতে পারবে? ওর বয়স 1 বা 2 সপ্তাহের মধ্যে হলে সেটা খেতে পারবে না। নবজাতক বিড়াল ছানারা মায়ের স্তন চুষে দুধ পান করে, কিন্তু বয়স একটু বেশি হলে পারবে। রোজি কিছু একটা ভেবে এক দৌড়ে তার মায়ের কাছে এলো। তানজিলা বেগম ডাইনিং টেবিলে খাবার গোছাচ্ছিলেন। রোজিকে এভাবে দৌড়ে আসতে দেখে ধমকের স্বরে বলে উঠলেন, আস্তে এসো রোজি, পড়ে যাবে। আম্মু, আমানের ছোটবেলার ফিডারটা কোথায় আছে? ফিডার কি করবে? দরকার পরে বলবো কি দরকার, আগে বলো কোথায় আছে। তুমি পাবে না, আমি নিয়ে আসছি বলে তানজিলা বেগম স্টোর রুমের দিকে চলে গেলেন। এর মধ্যেই দুধ গরম হয়ে গিয়েছে। রোজি দুধের পাত্রটিকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে একটু ঠান্ডা করে নিল। কিছুক্ষণের মধ্যে তানজিলা বেগমও ফিডার নিয়ে হাজির হলেন। রোজি দুধটাকে ফিডারে ঢেলে মাহিরের রুমে চলে গেল। সব সময়ের মতো এবারও দরজায় নক করার আগেই মাহির তাকে ভিতরে ঢুকতে বলল। মাহির সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে, আর বিড়াল ছানাটি তার পাশে গুটিসুটি মেরে বসে আছে। রোজি মেঝেতে বসে ছানাটাকে কোলের উপর রেখে খাওয়াতে লাগলো। ছানাটাও তৃপ্তি সহকারে দুধ খেতে লাগলো। রোজি মাথা তুলে মাহিরের দিকে তাকিয়ে বলল, দেখেছেন মাহির ভাই, ওর অনেক ক্ষুধা লেগেছিল। মাহির কিছু বলল না, ও নির্বিকার ভঙ্গিতে নিজের মতো কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর রোজি আবার বলল, আপনি ওর নাম রেখেছেন মাহির ভাই? মাহির ল্যাপটপ স্ক্রিনের দিকে চোখ রেখে জবাব দিল, না। আমি একটা নাম বলবো? বল। ও তো আমাদের মিনির মতোই দেখতে, তাই ওর নাম মিনি রাখলে কেমন হয়? খারাপ না, রাখা যায়। নির্লিপ্ত উত্তর মাহিরের। রোজি খুশি হয়ে বিড়ালটির গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে বলে, তোমার নাম এখন থেকে মিনি। নামটা তোমার পছন্দ হয়েছে পুচকে? কিছুক্ষণের মধ্যে মিনি ফিডারের সবটুকু দুধ শেষ করে ফেলল। রোজির পেটের মধ্যে আরেকটা প্রশ্ন গুড়গুড় করছে। এখন এটি মাহিরকে করতে না পারলে নির্ঘাত বদহজম হয়ে যাবে ওর, কিন্তু সাহস করে করতে পারছে না। মাহির বেশি প্রশ্ন করা পছন্দ করে না, যদি তার উপর রেগে যায়। মেয়েটা এবার ভিতর ভিতর বেশ উসখুস করতে লাগলো। তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মাহির বলে উঠল, কি বলতে চাইছিস বলে ফেল। জিজ্ঞেস না করলে জানবি কিভাবে? রোজির ভাবনার মধ্যেই মাহির বলে উঠল, কি বলতে চাইছিস বলে ফেল। মাহিরের কথায় সাহস সঞ্চিত হলো রোজির দ্বিধাযুক্ত সত্তায়। বলল, আপনি মিনিকে কোথায় পেয়েছেন? না মানে ও তো অনেক ছোট, ওর মা কষ্ট পাবে না? এতক্ষণ রোজি মিনিকে মেঝেতে বসে নিয়ে খাওয়াচ্ছিল। মাহির এবার ওকে সোফায় তার পাশে বসতে বলল। রোজি মাহিরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে সোফায় বসলো। মিনি রোজির কোলে আরাম করে বসে আছে, তার নরম গায়ে আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। মাহির কোলের উপর থেকে ল্যাপটপটা টেবিলে রেখে রোজির দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের উপশহরে অফিস চিনিস? হ্যাঁ, বড় আব্বুর সাথে কয়েকবার গিয়েছি ওখানে। অফিসের সামনে একটা বড় আমের গাছ আছে, ওটা দেখেছিস? একটু ভেবে উত্তর দিল রোজিম, হয়তো দেখেছি, কিন্তু এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। কেন? ওই আম গাছের নিচে মিনি ওর মায়ের রক্তাক্ত মৃতদেহের পাশে বসেছিল। আপনি রোজির গোলাপের পাপড়ির মতো গোটানো ঠোঁটদ্বয় বিস্ময়ে গোল হয়ে গেল। কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো, ওর মা মারা গেছে মাহির ভাই? কীভাবে? সঠিক জানি না, হয়তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। রোজির বিস্ময়কর চেহারাতে এবার মৃদু ক্রোধ আর বিরক্তি এসে ভর করে নিল। মানুষ এত কেয়ারলেস হয় কীভাবে?
ওদের একটা ভুলের জন্য মিনির মা মারা গেল। থাক মিনি, তুমি মন খারাপ করো না, তুমি অনেক কিউট বাচ্চা, দেখবে সবাই তোমাকে অনেক ভালোবাসবে। কথাগুলো বলে মিনিকে চুমু খাওয়ার উদ্দেশ্যে ওর দিকে ঠোঁট বাড়িয়ে দিল রুজি। তা দেখে মাহির তার ডান হাত দিয়ে রোজিকে আটকে দিতে যায়। এতে করে রোজির উষ্ণ কোমল ঠোঁট দুটি মাহিরের হাতের উল্টো পিঠে গভীরভাবে ছুঁয়ে দেয়। মুহূর্তে মাহিরের প্রতিটি শিরা ও ফুসিরে রক্ত সঞ্চালন ত্বরিত গতিতে ধারণ করে। আর এই তীব্র গতি কফাটিকে বেদ করে সোজা আছড়ে পড়ে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে। অন্যদিকে রোজি অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভয়ে জড়সড় হয়ে পড়ে। পরিস্থিতির স্বাভাবিক করতে মাহির বলে উঠল, ওর শরীর পরিষ্কার নয়, এতদিন রাস্তায় ছিল, ওর লোমে অনেক জীবাণু আছে, সমস্যা নেই, আমি ওকে এখন বডি সোপ আর স্যাভলন পানি দিয়ে গোসল করিয়ে দিব, তখন আর কোনো জাম থাকবে না। রাতের বেলা গোসল করালে ওর ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না, আমি গরম পানি দিয়ে গোসল করাবো, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিব। মাহির বুঝছিল এই মেয়েকে এখন যতই না করা যাক, ও অযাচিত সব যুক্তি খাটিয়ে হলো এটাকে আজকে গোসল করিয়ে ছাড়বে। তাই আর ও কখনো না বাড়িয়ে অনুমতি নিয়েই দিল আচ্ছা করা। মাহিরের অনুমতি পেয়ে রোজি উঠে যেতে লাগলে মাহির জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমার ওয়াশরুমে, মিনিকে গোসল করাবো যে। দরকার নেই, আমারটাতেই যা। রোজি দুহাত উঁচু করে ছেড়ে রাখা চুলগুলো খোপা করে নিল। তারপর মিনিকে কোলে নিয়ে মাহিরের ওয়াশরুমে ঢুকে গেল। গিজারের কুসুম গরম পানি পড়তেই মিনি শুলকুটে ওর কোলে উঠতে চাইছে। মিনির এসব কাণ্ড দেখে রুজি থেকেই খিলখিল করে হেসে উঠছে। আর সেই হাসির শব্দ ওয়াশরুমে চার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে সোজা মাহিরের হৃদয়ে গিয়ে আঘাত হানছে। রোজি মিনিকে মাহিরের বডি সোপ লাগিয়ে দিচ্ছে আর আনমনে বিভিন্ন কথা বলছে ওর সাথে। এককালে রোজি এভাবে তার খেলনা পুতুলগুলোকে গোসল করিয়ে দিত। মাহির কিবোর্ডে হাত স্থির রেখে মুগ্ধতার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার ছোট্ট রোজের দিকে। মাহির প্রতিদিনই এই মেয়েটাকে নতুন নতুন রূপে আবিষ্কার করছে যেন। এই যেমন ওর মধ্যে মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যেন একজন বাঙালি মা তার সন্তানকে ছোট ছোট উপদেশের সাথে সযত্নে গোসল করিয়ে দিচ্ছে। মাহির মনে মনে আওড়ালো, মিনি তুই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবানদের একজন। জন্মদাত্রী মাকে হারিয়েও তুই মায়ের ভালোবাসা, মাতৃত্বের ছোঁয়া হারাসনি। এই দুটো হাত তোকে কত যত্ন সহকারে ছুঁয়ে দিচ্ছে। বিড়াল ছানাটিকে গোসল করাতে গিয়ে রোজি খেয়াল করলো এতক্ষণ মেয়ে যেভাবে আসে বিড়াল ছানাটি আসলো ছেলে। আসল করানো শেষ হলে রোজি ওকে নিয়ে বাহিরে এসে মাহিরকে বলল, মাহির ভাই, বিড়ালটা একটা ছেলে বাচ্চা, আপনি বলেননি কেন? বললে কি হতো, তাহলে আমি ওর নাম মিনি রাখতাম না, ওটা মেয়েদের নাম, পছন্দ না হলে চেঞ্জ করে ফেল। রোজি কিছুক্ষণ ভেবে বলল, এখন কোনো সুন্দর নাম মাথায় আসছে না, আজকে রাতে ভেবে বলবো। ঠিক আছে, এখন আমি ওকে আমার ঘরে নিয়ে যাই মাহির ভাই, ওকে শুকাতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। আপনি তো হেয়ার ড্রায়ারের শব্দ নিতে পারেন না। আচ্ছা যা। মাহিরের সম্মতি পেয়ে রোজি বিড়াল ছানাটাকে নিয়ে ওর ঘরে চলে এলো। তারপর তাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে একটা নরম তাহলে পেঁচিয়ে নিলে। এবার রোজি বিড়াল ছানাটির চোখের দিকে ভালো করে লক্ষ্য করলো। মিনির সাথে ওর লোমের রঙের মিল থাকলেও দুজনের চোখের রং আলাদা। মিনি ছিল বিদেশি সিয়ান জাতের বিড়াল, আর সিয়ান জাতের বিড়ালের অন্যতম বৈশিষ্ট্য হলো নীল চোখ। কিন্তু এই বিড়াল ছানাটি বাংলাদেশি বিড়ালদের চোখ সাধারণত বাদামি বা সবুজ হয়ে থাকে, তাই এই বিড়াল ছানাটির চোখও গাঢ় বাদামি, কিছুটা রোজির পছন্দের ফুটবলার লিওনেল মেসির মতো। লিওনেল মেসির কথা ভাবতে হুট করে রোজের মাথায় মেসি নামটি এলো। বিড়াল ছানাটির নাম মেসি রাখলে কেমন হয়? তারপর এক দৌড়ে আবার মাহির রুমে এসে মাহিরকে জানালো। মাহির কোনো প্রশ্ন ছাড়াই সম্মতি দিল। রোজি এবার মিনির পরিবর্তে মেসি নাম দিল বিড়াল ছানাটাকে। মেসিকে পেয়ে যেন রোজি ছাদ হাতে পেয়েছে। ছানাটিও এতক্ষণে রোজির কোলের উষ্ণতা, ভালোবাসা পেলেছে। অতি উত্তেজনায় আজকের রাতে রোজির আর পড়া হলো না। আজকে রাতে মেসিকে তার কাছে রাখার অনুমতি নিয়েছে মাহিরের কাছ থেকে। বিছানায় মেসিকে জড়িয়ে ধরে নিজের মতো করে ওর সাথে গল্প করছে রোজি। তোমাকে তো মাহির ভাই নিয়ে এসেছে, তার মানে মাহির ভাই হলো তোমার বাবা, তাহলে আমি হব তোমার একটু পুপি। রোজি, পুপি? এখানে কিন্তু তোমার আরও একটা পুপি আছে, ওর নাম তুবা।
তুমি কিন্তু তুবা ফুফির ঘরে একদম যাবে না। তুবা ফুফি তোমার মতো বিড়াল ছানাদের পছন্দ করে না। আর এখানে আসিফ চাচ্চু আছে, আসিফ চাচ্চু অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। আর ওরা যখন ঝগড়া করবে তখন তুমি ওদের ঝগড়া থামাতে আমাকে সাহায্য করবে, ঠিক আছে মিসি? এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। সময়ের সাথে পাল্লা দিয়ে সকলেই পালন করতে থাকে নিজ নিজ দায়িত্ব। জীবন কাটতে থাকে শত ব্যস্ততার মাঝে। প্রতিদিন সকালে নামাজের জন্য মাহিকে ডেকে উঠানো, সময়ের সাথে সাথে এক পা করে এগিয়ে আসা, এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া, আর সময় করে মেসির যত্ন নেওয়ার মধ্যে কাটতে থাকে রোজির সময়। মেসি এখন প্রায় সবসময় রোজির কাছেই থাকে। মুখে গলায় কোমল কিছুর স্পর্শ পেলে রেজি একটু নড়ে ছেড়ে ঘুমের ঘুরে বলে ওঠে, উফ মেসি ফুপিকে বিরক্ত করে না। কিন্তু মেসি তার কোনো কথা শুনলো না, বরং জিব্বা দিয়ে রোজির গাল ছেটে যেন বুঝাতে চাইছে, উঠে পড়া, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ পড়বে না? মেসির এমন কাণ্ডে রোজির ঘুম একটু হালকা হয়ে যায়। তখনই ঘুমের মধ্যেই অতি পরিচিত একটা মিষ্টি গান এসে ওর নাকে লাগে। রোজি চোখ বন্ধ রেখে গুমো গুমো কণ্ঠে বলে উঠল, মাহি ভাই। রোজি আস্তে আস্তে চোখ মেলে। জানালা দিয়ে আসা আলোর তেজ একেবারে নেই বললেই চলে। পরীক্ষা শুরুর আর মাত্র 5 দিন বাকি, তাই এখন রাত জেগে পড়তে হচ্ছে ওকে। যার দরুন আজকে দুপুরে চোখ জোড়া লেগে এসেছিল মেয়েটার। কিন্তু তাই বলে সে মাগরিব পর্যন্ত ঘুমাবে? আর কেউ ওকে ডাকে দিল না কেন? দর ফুরিয়ে উঠতে গিয়ে গায়ে জড়িয়ে থাকা কালো শালটা লক্ষ্য করলো রোজি। এখান থেকে ভেসে আসছে মাদকাত মিষ্টিতে মিষ্টিকার। রোজি শালটার একটা অংশ নাকের কাছে টেনে নিয়ে চোখ বন্ধ করে আরো ভালোভাবে অনুভব করলো সেই গ্রাম। যেন লেগে থাকা সবটুকু মাদকতা নিজের মাঝে শুষে নেবার প্রয়াস। এত প্রশান্তি কেন? এটা তো নিশ্চিত এই শাল সে আর মাহির ভাইকে ফেরত দিচ্ছে না। আজকে সকালে মাহিরের কাছে পড়ার সময় রুজি ঠান্ডার থরথর করে কাঁপছিল। তখন মাহির কালো রঙের বিশাল এই শালটা তাকে পরতে দিয়েছিল, কিন্তু আসার সময় সেটিকে আর ফেরত দেওয়া হয়নি। মাহির আর ওর শরীর কোনো প্রকার কৃত্রিম সুগন্ধি ব্যবহার করে না, তাই তার ব্যবহৃত প্রতিটা পোশাকে শরীরে আসল গন্ধ লেগে থাকে। এই যেমন এই শালটিতে লেগে আছে মাহিরের সান্নিধ্য, রুজির সবচেয়ে প্রিয় গন্ধ, ওর মাহি ভাইয়ের গায়ের মাতাল করা গন্ধ। আজকে সারাদিন রোজি এই শালটি গায়ে জড়িয়ে রেখেছিল, এমনকি ঘুমানোর সময়ে জড়িয়ে ঘুমিয়েছে। প্রতিবারই ঘুম ভাঙলে যদি এই গন্ধে নাক ডোবানো যায়, তাহলে থাকে না এটি তার কাছে। রোজি মাগরিবের নামাজ আদায় করে হালকা নাস্তা করে নিল, সাথে আর সন্ধ্যায় নাস্তা করালো মেসিকে। মেসি এখন জিব্বা দিয়ে একা একা খেতে পারে। ভাত মাছ এখন ওর প্রিয় খাবার হয়ে উঠেছে। রোজিন মাছের কাঁটা বেছে ভাতের সাথে মাখিয়ে দিলে ও তৃপ্তি নিয়ে পেট পুরে খায়। বড় হওয়ার সাথে সাথে ওর দেহের সাদা লোমের মধ্যে কালশিটে ভাবটা বৃদ্ধি পাচ্ছে। আসিফ তুবার ঘরে নক না করে দরজা ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল। দরজা খোলার শব্দে তুবা হকচকি উঠে হাতে থাকা বস্তুটি তাড়াতাড়ি করে বালিশের নিচে লুকিয়ে ফেলে। তারপর পিছন ফিরে আসিফকে দেখে তারা ভাঙ্গা রেডিও চালাতে শুরু করলো। ওই শালা জানোয়ার, শালা ব্যাককলের বাচ্চা, কারো ঘরে ঢোকার সময় নক করতে হয় জানিস না? আর ওই শালি পেতনি, শোনে রাখ, আমি হলাম ঝড় তুফান। আর ঝড় তুফানের কোনো পেতনির ঘরে আশ্রয় পড়তে আগাম সংকেত দেওয়ার প্রয়োজন হয় না, বুঝেছিস? হারামজাদা, এক্ষুনি বাইর হ আমার ঘর থেকে। হারামজাদার শালি, আগেও ললিতা না মানে লাভলির নাম্বারটা দে, তারপর বাহির হমু। কুত্তা, তুই যেই ফলিতার নাম্বার নিবি তার ঘরে যাবি, এখানে কি করিস? তোর আমি নাঙ্গর রে চিনি? আরে কুত্তি, লাভলি রে তুই চিনস না? ভালো ভালো ওর নাম্বারটা দিয়ে কইলাম। কেন ওর কাছে সাহস নেই? সাহস দেখবি, দেখাবো। সাহসের উপর প্রশ্ন তুলিস না ললিতার বান্ধবী। আমি সাহস দেখাতে গেলে তুই শেষ। যাই হোক, আমি আবার মেয়েদেরকে ইপটিজিং করি না, সরাসরি প্রেম করি। এখন লাভলির নাম্বারটা দে, ওর সাথে ইটিস পিটিস করবো। আমি কোত্থেকে দিব? আমার কাছে ফোন আছে নাকি? সেটাই তো, পেতনিটার কাছে তো ফোন নেই। কিন্তু আমি কারো একজনের ফোনে লুলু ভেবি দিয়ে লাভলির নাম্বারটা সেভ করা দেখেছিলাম। নাম্বারটা সেখান থেকে চুরি করে
চুরিও করছিলাম, কিন্তু চোরের উপর শালার ভাগ্য বাটফারি করছে। আসিফের কথা শুনে তুবা এবার আমতা আমতা করে বলল, কি কি বলছিস সেসব? এখনো কিছু বলিনি, বিশ্বাস কর। তোর কাছে যে ফোন আছে তা কাউকে বলিনি, কিন্তু পেট খুব গুড় করছে। মনে হয় না আর পেটে রাখতে পারবো, বদ হজম হয়ে যাবে। তুবা রাগে ফুঁসতে ফুঁসতে বালিশের নিচ থেকে তখন লুকিয়ে রাখা ফোনটা বের করে প্রিয় বান্ধবী লাভলির নাম্বারটা আসিফকে দিল। আসিফ নাম্বার পেয়ে বিশ্বজয় করে একটা হাসি দিয়ে মনের আনন্দে নিজের মতো করে গাইতে গাইতে চলল, ললিতা গো তোর নাম্বার মাথায় কেশ চিরল, দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ গো ললিতা গো। ও ললিতা রোজে টেবিলে বসে মন দিয়ে পড়ছে, আর মেসি সব সময়ের মতো টেবিলের এক কোণে চুপ করে বসে আছে। একটু পর মাহির এসে ওকে নিয়ে গেল। অফিস থেকে ফিরে মাহির মেসিকে 1-2 ঘন্টা তার কাছে রাখে। এটা এখন ওর প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই 1-2 ঘন্টা চোখ বুজে মেসিকে জড়িয়ে ধরে তার শরীর লেগে থাকা দুটো হাতের ভালোবাসার স্পর্শ গভীরভাবে অনুভব করলে মাহিরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। নিষ্ঠুর পৃথিবীর সকল জঞ্জাট নিমিষেই ভুলে যেতে পারে সে। সারাক্ষণ রোজের সাথে লেপ্টে থাকা মেসির শরীর থেকে ভেসে আসে মাহিরের সবচেয়ে প্রিয় গন্ধ, যে গন্ধ মাহিরের নাসা রন্ধে একবার প্রবেশ করলে সেই মাদকতায় মাতাল হয়ে সে যুগ যুগ কাটিয়ে দিতে পারবে অনায়াসে। তখনও রোজি টেবিলে বসে পড়ছিল। এমন সময় তুবা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে চিৎকার করে বলতে লাগলো, ওই আসিফ কুত্তা, দুর্গন্ধযুক্ত পচা ফুল, ওই যে জানোয়ারটাকে বলছিস না যে আমার কাছে ফোন আছে? তুবাকে অস্থির দেখে রুজি টেবিল থেকে উঠে ওকে শান্ত করতে বলল, শান্ত হ, কী সব বলছো? কে জানোয়ার? আহারে, আমার ললিতার ননদিনী দুজনায় জানোয়ার হলো ওই কুত্তার বাচ্চাটা, তো জানির জিগের একমাত্র বড় ভাই, বড় ভাইয়া। তুবা তোমার মুখের বাসা ঠিক করো। আসিফ ভাইয়া তোমারও বড় ভাই। ওই তোর থেকে আমি উপদেশ চাইছি, আমি ভালো থাকি, এটা তো সহ্য হয় হয় না, তাই না? হ্যাঁ, আমি ফোন চালাই, কি করবি তুই আর তোর ভাই? তুবার দাঁত চেপে কথাগুলো বলছে, আর রোজিকে ক্রমাগত ধাক্কা দিতে দিতে পিছনে ঠেলে দিচ্ছে। তুবা, তুমি আমাকে কথাটি সম্পূর্ণ শেষ করতে পারল না রোজি। তার আগে তুবা রোজির ছেড়ে রাখা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে টানতে টানতে নিজের মতো করে রাগ ঝাড়তে থাকে। এদিকে প্রচণ্ড ব্যথায় রোজির চোখ দিয়ে অশ্রু জড়তে শুরু করছে। এমন সময় হঠাৎ দুটো পেশিবল শক্তদুত্ত হাত এসে দুজনকে ছাড়িয়ে নেয়। ঠাস আচমকি সে শক্ত হাতের একটি থাপ্পড় তুবার গালে পড়তে সে তড়বড়িয়ে 2 কদম পিছিয়ে যায়। আর রোজি তার চুল ধরে মাটিতে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। মাহির রোজির ঘরের সামনে দিয়েই যাচ্ছিল। এমন সময় ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসতে সে ভিতরে ঢুকে তুবার রোজিকে ঝগড়ারত অবস্থায় আবিষ্কার করে। মাহির এবার রোজির কাছে এসে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করতে লাগলো, কি হচ্ছিল এখানে? তুবা কেন এমন আচরণ করছিল? রোজি মাহিরের প্রশ্নের কোনোরূপ জবাব না দিয়ে মাটির দিকে তাকিয়ে ফোঁপাতে লাগলো। কি জিজ্ঞেস করছি কানে যায়নি? ঠিকঠাক প্রশ্নের উত্তর দে, না হলে এখন তোর কানের নিচে কয়েকটা পড়বে। প্রচণ্ড ধমকের স্বরে কথাটি বলল মাহির। মাহিরের ধমকে রোজি কেঁপে উঠে ভাঙা ভাঙা গলায় সমস্ত ঘটনা খুলে বলল, ওই তোকে আঘাত করছিল, আর তুই আলাম ফাঁদ ডলতে ডলতে ওর দেওয়া আঘাত সদর গ্রহণ করছিলি? তোর হাত নেই নাকি আল্লাহ তোকে শক্তি দেয়নি? মার খেয়ে কী প্রমাণ করতে চাইছিস? তুই দয়ালু, দয়ার ভাণ্ডার খুলে বসেছিস, নাকি মানুষের কাছে মহান শাস্তি চাইছিস? কোনটা? বেশ কর্কশ কণ্ঠে কথাগুলো বলল মাহির। মাহিরের এরূপ কথাতে রোজির কান্না আরও বাড়ল, বই কি কমল না। এবার মাহির রোজির বাহু ধরে দাঁড় করে নিজ হাত দিয়ে রোজির চোখের পানি মুছে দিল। তারপর ওর ছোট্ট মাথাটা প্রশস্ত শক্ত বুকে টেনে নিয়ে নরম কণ্ঠে বলতে লাগলো, আঘাতকারীকে দয়া দেখিয়ে কখনো মহান হওয়া যায় না, বরং মহান হতে হলে আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করতে হয়। কাউকে আঘাত করার ক্ষেত্রে তুই দুর্বল হতেই পারিস, এটা স্বাভাবিক, কিন্তু সেই দুর্বলতা কারো কাছে প্রকাশ করা যাবে না। কেননা মানুষ যদি বুঝতে পারে তুই দুর্বল, তাহলে তোকে বেশি করে আঘাত করবে।
এটা নিষ্ঠুর। এই পৃথিবীর মানুষের প্রধান বৈশিষ্ট্য। গোলাপ ফুল সুন্দর, কোমল, সুগন্ধ ছড়িয়ে প্রতিটি মানুষের মন জয় করে, কিন্তু তাকে আঘাত করতে গেলে সেও তার সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকা কাঁটা দিয়ে প্রতিঘাত করে। মাহির তার মতো করে রোজিকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো বাক্য কি আদর রোজে এর কর্ণগোচর হচ্ছে? রোজের ছোট্ট দেহের মাথাটি প্রায় 5 ফুট 10 ইঞ্চি উচ্চতাধারী মাহিরের প্রশস্ত বুকের ঠিক মাঝখানে ছোট্ট একটা জায়গা নিয়ে পড়ে আছে। মাহিরের বুকের টিপ টিপ শব্দ রোজির কানে এসে বাড়ি খাচ্ছে। ষোড়শী কন্যাটির চোখ বন্ধ করে এই হৃদয় কাঁপানো শব্দ উপভোগ করছে। আজ কতগুলো বছর পর সে অনুভব করতে পারছে সেই বুক, সেই শব্দ, সেই ঘ্রাণ। রোজির নেশা লেগে গেছে, ওর মাহি ভাইয়ের নেশা। সেই নেশা লাগানো ঘ্রাণে আরেকটু ভালোভাবে ডুব দিতে ঘোরের মধ্যেই রোজি মাহিরের বুকে তার নাক ঠোঁট ঘষে দেয়। ব্যাস মুহূর্তে মাহিরের কণ্ঠনালী অসাড় হয়ে আসে। মুখ থেকে নির্গত হওয়া উপদেশমূলক বাক্যটি অসম্পূর্ণই থেকে যায়। রোজের মাথাতে সযত্ন বুলি দেওয়া হাতটি স্বয়ংক্রিয়ভাবে ওর সামান্য সিল্কি চুল আঁচড়ে নিয়ে মুষ্টিবদ্ধ হয়ে যায়। দুজন মানবী বাসতে থাকে ভিন্ন ভিন্ন দুটি অনুভূতির সাগরে। মাহির সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ার আগেই রুজিকে তার বুক থেকে সরিয়ে দিয়ে পড়ল। চোখ মুখে পানি দিয়ে নিচে আসবে, তারপর সুশীল লাল গোলাপের পাপড়ির রং ধারণ করা মুখশ্রীর পানে না তাকিয়ে গটগট পায়ে রুম ত্যাগ করলো মাহির। মাহির চলে যাওয়ার পরেও রোজি কিছুক্ষণ সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হয়ে গেল এটা? কিশোরী মেয়েটির কি লজ্জা পাখিরে ঘিরে ধরেছে, নাকি অনাকাঙ্ক্ষিত সময়ে বহুল কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ায় অতি উত্তেজনায় পাথর হয়ে গিয়েছে? তবে এটা ঠিক, মাহিরের বুকে মাথা রাখার এই অনুভূতিটি 10 বছর আগের ন্যায় দৃঢ়। এই অনুভবে দেয়ালে কোনোরূপ ফাটল ধরেনি, না তো এক সিকি পরিবর্তন এসেছে। এই হৃদয় শীতল করা অনুভূতি আজকেও রোজির হৃদয়ে বসন্তের হাওয়া বইয়ে দিয়ে চলে গেল। তুবা তখনই ওর ঘরে চলে এসেছে, আর এখন আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। এদিকে মাহির ওর রুমের দরজায় এসে ডাকছে, কিন্তু তুবা ভয়ে দরজা খুলতে পারছে না। মাহির চোখের নীলমণি সে আগুনের ফুলকি দেখছে। না, মরে গেলেও সে এখন দরজা খুলবে না। তুবা দরজা খোল, এখন দরজা খুললে কিচ্ছু বলবো না, আগে প্রমিস করো আর মারবো না, দরজা খোল। মাহিরের ধমক শুনে ভয়ে ভয়ে কম্পিত হাতে দরজা খুলে দিল তুবা। দরজার পাল্লা দুটো পুরোপুরিভাবে ফাঁক হওয়ার আগেই মাহিরের শীতল কণ্ঠ ভেসে এলো, তোর কাছে ফোন আছে? ভাইয়া, আমার কথা হ্যাঁ নাকি না? আছে, মাথা নুইয়ে উত্তর দিল তুবা। ফোনটা নিয়ে আমার কাছে নিয়ে আয়। এবারও হিমশীতল স্বর মাহিরের। তুবা কাবারের ড্রয়ার থেকে ফোনটা বের করে নিয়ে এসে মাহিরের হাতে দিল। লক খুলে দে। তুবা উসখুস করতে করতে ফোনের লকও খুলে দিল। মাহির ওর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপগুলো চেক করতে থাকে, আর তুবা এক পাশে কাঁদো কাঁদো মুখ নিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। পা দুটো রীতিমতো তীর তীর করে কাঁপছে ওর। শুকিয়ে কাঠে পরিণত হওয়া গলাটা ভিজানোর প্রয়াসে কিছুক্ষণ পর পর ডুব গিলছে। দুবার ফোন চেক করতে গিয়ে মাহির কর্তব্য বিমর্ষ। সক্রিয়ভাবে এক হাত ওর কপালে উঠে গিয়ে ব্রুতে আঁকিবুকি করতে থাকে। অনলাইন প্ল্যাটফর্মে তো একটা ছেলেও এতটা প্লাটিং করে না যতটা ওর 16 বছরের পিচ্ছি বোন করছে। বড় ভাই হিসাবে স্বাভাবিকভাবে মাহিরের টকবগে রক্ত মাথায় উঠে গেল। আবারও দুবার গায়ে হাত তুলতে গিয়েও নিজেকে কোনো মতে সামলিয়ে নিল সে। রাগে সংবহন করতে গিয়ে নিজের মাথায় চুল নিজেই খামচে ধরল শক্ত মুষ্টিতে। এদিকে তুবে এবার ফুপিয়ে কেঁদে উঠল, সেদিকে তোয়াক্কা না করে এবার মাহির হাতের ফোনটা মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। বিকট আওয়াজে তুবা ভয়ে দুপা পিছাতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে এবার মেঝেতে বসে কাঁদতে লাগলো। রোজির গায়ে কেন হাত তুলেছিস? ওই তোর জালিয়াতি জেনে গিয়েছিল বলে? এসব ছেলেবাজি করতে তোর বাপ তো কি স্কুলে পাঠায়? পড়াশোনা তো একেবারে লব্রঘণ্টা। তা তোর বাপজান কি জানে তার আদরের সুকন্যা তলে তলে এত কুকীর্তি করে বেড়ায়? মাহির আগের নেই দাঁড়িয়ে থেকে কর্কশ কণ্ঠে ধমকাচ্ছে তুবাকে। ওরা এক একটি ধমকে মেয়েটার যেন গোটা অস্তিত্বই কেঁপে উঠছে। ফোনটা আমি নিয়ে যাচ্ছি, আবার যদি লুকিয়ে ফোন চালানোর চেষ্টা করি জ্যান্ত কবর দিয়ে দেব। এখন থেকে সব সময় আমার নজর থাকবে তোর দিকে, আর যদি কখনো নজির সাথে খারাপ ব্যবহার করতে দেখি তাহলে তুইও আমার আরো ভয়ঙ্কর রূপ দেখবি।
কথাগুলো মাথায় ঢুকিয়ে পড়াশোনায় মনোযোগ দে। তারপর মেঝে থেকে স্ক্রিন ভাঙা ফোনটা তুলে নিয়ে গট গট পায়ে স্থান ত্যাগ করলো মাহির। রাতে খাওয়ার সময় ডাইনিং টেবিলে তুবাকে দেখতে না পেয়ে মিস সাদ্দাম হোসেন বলে উঠলেন, তুবা মা কোথায়? ওকে দেখছি না যে। মিস সাদ্দাম হোসেনের প্রত্যুত্তরে শাহিদা বেগম বললেন, ডাকতে গিয়েছিলাম আপনার মেয়েকে, বলল রাতে খাবে না। খাবে না বললেই হলো, কেন খাবে না জিজ্ঞেস করনি? আমার মেয়ে কি আর সেই জাতের? দরজা বন্ধ করে রেখেছে। এখন কেয়ামত হয়ে গেলেও দরজা খুলছে না সে, তাই বলে মেয়েটা আমার রাতে না খেয়ে ঘুমাবে? অপ্রিয় নাতির প্রতি এমন দরদ দেখে সকিনা বিবি বিরক্তিতে ব্রু কুচকে বলে উঠলেন, পেটে ক্ষুধা নেই তাই খাবে না, ক্ষুধায় পেটে ইঁদুর তোড়ালে বাপ বাপ করতে করতে খেয়ে যাবে। এই যুগের ছেলে মেয়েদের এত লেলানোর কি আছে বুঝি না বাপু। আমরাও ছেলে মেয়ে বড় করেছি, একবার ডেকে উঠলে পায়ের কাপড় মাথায় নিয়ে ছুটে এসেছে। তুবা যে সকিনা বিবি চোখের বিষ তা এ বাড়ির কারোর অজানা নয়। সবসময় করা উড়নচণ্ডে তার কাজকর্ম আর স্বভাবের জন্য তিনি তুবাকে একদম পছন্দ করেন না। তার দৃষ্টিতে দেখলে তুবার কাতারে আসিফকেও পেলা যায়। তবে তার সবচেয়ে প্রিয় নাতনি হলো কারিম, রোজি আর মাহের। রোজি শান্ত আর বাধ্য স্বভাবের জন্য সকলের মতো দাদির কাছেও সে খুব আদরের। মাহির আর দাদাজান জামাল উদ্দিনের চেহারার আর স্বভাব দুটোই পেয়েছে। মাহিরের মধ্যে সকিনা বিবি নিজের স্বামীর প্রতিচ্ছবি দেখতে পান বলে শতদোষ করলেও মাহির দাদির নিকট একেবারে কাছের স্বচ্ছ একটা ছেলে। আর আমার সকিনা বিবি যদি চলে গাছে গাছে, তবে সেই ছলে পাতায় পাতায়। পৃথিবীর সবার কাছে শয়তান হলো, দাদির কাছে সে পেরেস্তা। রোজই খাবার নিয়ে নাড়াছাড়া করছে। ওকে খেতে না দেখে শাহিদা বেগম রোজির মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে রোজি, খাচ্ছিস না যে? কোনো সমস্যা না মা? এই তো খাচ্ছি বড় আম্মু। রোজি আমার চোখ মুখ এত লাল হয়ে আছে কেন? আর চোখগুলো তো ফোলা ফোলা লাগছে। তুমি কি কান্না করেছ বা কোনো বিষয় নিয়ে চিন্তিত? পাশে বসায় রিমু অস্থির কণ্ঠে রোজিকে শুধালো। রিমুর কথায় রোজি একটু হকচকিয়ে উঠে মাহিরের দিকে তাকালো, কিন্তু মাহির প্লেটের দিকে তাকিয়ে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। মাহিরের দিকে তাকিয়ে থেকে রোজি উত্তর দিল, না ভাবি, কান্না করবো কেন? কান্না করিনি। মীর সাদ্দাম হোসেন বললেন, রাত জেগে পড়ছো মনে হয়। এত রাত জেগে পড়ার দরকার নেই। ঠিক মতো ঘুম না হলে অসুস্থ হয়ে পড়বে, তখন পরীক্ষা আরও খারাপ হবে। খাওয়া আর ঘুমের সময় যেন ঠিক থাকে। ঠিক আছে বড় আব্বু। সাদ্দাত হোসেনের দিকে তাকিয়ে স্মিথ হেসে বলল রোজি। খাওয়া শেষে মাহির শাহিদা বেগমকে একটা প্লেটে করে খাবার দিতে বলল। তিনি খাবার দিলে মাহির তা নিয়ে উপরে চলে গেল। তারপর তুবার দরজায় ডাকতে লাগলো অত্যন্ত আদুরে গলায়, তুবা, দরজা খোল বোন। তুবা পণ করে নিয়েছে, সে কিছুতেই আজকে দরজা খুলবে না। ইস, এতক্ষণ মেরে বউকে এখন এসেছে দরদ দেখাতে। অ্যাঞ্জেল, তুবার পক্ষে আর মুখ ফুলিয়ে বসে থাকা সম্ভব হলো না। মাহির ভাইয়া খুব চালাক, সে জানে তুবা পৃথিবীর সব কিছু উপেক্ষা করলো, এই ডাক সে এড়াতে পারে না কিছুতেই। তুবা দরজা খুলে দিতেই ওর গালি স্পষ্ট হয়ে ওঠা বড় বড় 5টি আঙ্গুলের দাগ। মাহিরের দৃষ্টি গোচরে এলো, যা সোজা মাহিরের বুকের ধারালো তীরের ন্যায় আঘাত করে বসে। মাহিরের হাতে খাবারের প্লেট দেখে তুবা ঠোঁট উল্টে বলল, আমি খাবো না, তুমি এগুলো নিয়ে যাও। এগুলো তোর জন্য না, আমার অ্যাঞ্জেলের জন্য। তুবাকে অপেক্ষা করে ঘরে ঢুকতে ঢুকতে বলল মাহির, তুমি খুব খারাপ ভাইয়া, আমাকে একটুও ভালোবাসো না। বলে তুবা ঠোঁট উল্টে কেঁদে দিল। মাহির খাবারের প্লেটটি রেখে তুবাকে বুকে টেনে নেয়, আর তুবা ভাইয়ের বুকে মুখে ডুবে অভিমানী মুখ লুকিয়ে শব্দ করে চোখের অশ্রু কণা জড়াতে থাকে। কিছুক্ষণ পর মাহির তুবার মাথাটা বুক থেকে উঠিয়ে এলোমেলো চুল ঠুক করে দিতে দিতে বলল, যা ফ্রেশ হয়ে আয়, ভাইয়া আর অ্যাঞ্জেলকে নিজ হাতে খাইয়ে দেবে। তুবা এবার মাহিরের টি শার্টের হাতা টেনে নিয়ে নাকের ময়লা পানি মুছে নিল নিঃসংকোচে। তারপর ওয়াশরুমে ঢুকো পড়লো ফ্রেশ হওয়ার জন্য। তুবা বেরিয়ে আসলে মাহির নিজের হাতে ওকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে হাত ধুয়ে এসে বিছানায় বসে পড়লো মাহির। তারপর তুবাকে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়তে বলল। বোনের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে নানান গল্প করতে লাগলো মাহির।
তবে এতদিন পর ভাইকে কাছে পেয়ে মনের সব কথা আউড়ে দিতে লাগলো যেন। ভাইয়া জানো, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, সবাই ওই পছাফুল রোজিকে ভালোবাসে, এমনকি আব্বু আম্মু। আচ্ছা, তো রোজিকে সবাই কেন এত ভালোবাসে? কেন? আবার ও অনেক পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, আবার সবার কথা অক্ষরে অক্ষরে পালন করে, তাই সবাই ওকে একেবারে মাথায় করে রাখে। তুবার কথাগুলোর মাঝে রোজির প্রতি তীব্র রাগ ও হিংসা প্রকাশ ফেল। হ্যাঁ, এজন্যই রোজিকে সবাই এত ভালোবাসে। কিন্তু দেখ, তুই এগুলোর কিছুই করিস না, তাও তোকে সবাই ভালোবাসে। তাহলে তুই যদি সবার কথা মেনে চলিস, ভালো করে পড়ালেখা করিস, তাহলে দেখবি তোকে সবাই রোজির থেকেও বেশি ভালোবাসবে। কিন্তু আমার তো পড়তে ভালো লাগে না ভাইয়া। কিছুদিন খারাপ লাগবে, তারপর যখন দেখবি তুই রোজির মতো সব পড়া শিখা যাবি, তখন তোরও পড়তে ভালো লাগবে। আর বাড়ির সবার কথা শুনবি, এমন কিছু করবি না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। আচ্ছা ভাইয়া, কারো উপর রাগ বা হিংসা হলে তাকে আঘাত না করে তার থেকেও ভালো কিছু করে তাকে দেখিয়ে দিবি, তাহলে সবাই তার থেকে তোকে বেশি ভালোবাসবে। বুঝেছি, এখন থেকে হিংসা করে রোজিকে আর মারা যাবে না, ওর থেকে অনেক ভালো হতে হবে, তাহলে ওর থেকে প্রতিশোধ নিতে পারবো। হুম। কিছুক্ষণ থেমে তুবা আবার বলল, আচ্ছা ভাইয়া, তুমি তোমার কোন বোনকে বেশি ভালোবাসো, মানে আমাকে নাকি রোজিকে? মাহির কিছুক্ষণ নিচ্ছুপ রইল, তারপর তুবার কপালে চুমু খেয়ে শান্ত স্বরে বলল, তোকে। তুই আমার একমাত্র বোন, তুই ছাড়া আমার আর কোনো বোন নেই। মাহিরের এই কথায় তুবার চোখ খুশিতে জল জল করে উঠলেও দরজার ফাঁক দিয়ে তাদের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকা টানা টানা দুটো চোখ মুহূর্তে অশ্রুকণায় কণে সিক্ত হয়ে উঠল। মাহিরের কথা শুনে তুবা প্রফুল্ল মনে বলে উঠল, ইয়ে, আমার ভাইয়া আমাকে বেশি ভালোবাসে। মাহির ভাইয়া শুধুই আমার ভাই, রোজির না। আই লাভ ইউ টু ভাইয়া। উৎফুল্ল তুবা মাহিরের বাম গালে তড়িৎ গতিতে একটা চুমু খেয়ে উচ্চ শব্দে হাসতে লাগলো, যে হাসির শব্দ এসে এক কিশোরী হৃদয়ে সুচালু তীরের ন্যায় গেঁথে যাচ্ছে। তুবার জন্য রোজির ভীষণ খারাপ লাগছিল। মাহির ভাই আজকে তার গায়ে হাত তুলেছে, আর এই ঘটনার জন্য পরোক্ষভাবে হলেও রোজি নিজেকে দায়ী পাচ্ছে। তাকে আর তুবাকে একসাথে ওইভাবে না দেখলে তো আর এত কিছু হতো না। তাই রোজি তুবাকে সরি বলার উদ্দেশ্যে তুবার ঘরে এসেছিল। ঘরের বাইরে থেকে দরজার অল্প একটু ফাঁক দিয়ে দেখতে পাওয়া ভাই বোনের ভালোবাসা রোজির হৃদয়ে প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছিল। কিন্তু তাকে বোন অস্বীকার করে মাহিরের মুখ হতে নির্গত অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো মুহূর্তেই বিষাক্ত হাওয়া হইতে বইতে লাগলো ষোড়শী কন্যাটির ছোট্ট হৃদয়ে। তার মানে সে তার মাহিবের কেউ না? মাহিবের জীবনে তার কোনো মূল্য নেই? সে কি এমন বড় কিছু চেয়েছে? শুধুমাত্র তুবার মতো মায়াময় অকৃত্রিম একটা ভালোবাসার স্থানই তো চেয়েছে সে মাহিরের হৃদয়। কিন্তু মাহিবাই তাকে ফিরিয়ে দিল। দুখানা নয়ন হতে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে রমণীর অভিমানী ফুলো ফুলো গাল দুটো ভিজে উঠল। কিন্তু মাহির এলো না তার ভেজা গাল দুটো মুছিয়ে দিতে, আর আসবেও না কখনোই। এতদিন যতটুকু আশা পুষিয়ে রেখেছিল ছোট্ট হৃদয়টিতে, আজ তাও তার দীর্ঘ নিঃশ্বাসের সাথে বাতাসের মাঝে বিলীন হয়ে গেল। যদি পারতাম মায়াবী ওই দুটো চোখে অশ্রুকণা তোর গাল ভেজানোর আগেই মুক্ত হস্তে মুছিয়ে দিতাম। মিথ্যা আশার সাগরে তোকে বাসাতে চাই না রোজ। আমি তোর ভাই হতে পারবো না তোকে ভাইয়ের মতো করে ভালোবাসতে। হৃদয় বিদারক এই বাক্যগুলো মাহিরের মন কুঠুরিতে ধ্বনিত হতে থাকে বারংবার। তবে এগুলো পৃথিবীর মুক্ত বাতাসে ধ্বনিত হবার অনুমতি নেই। চোরের মতো লুকিয়ে লুকিয়ে ভাই বোনের ভালোবাসার মুহূর্ত উপভোগ করতে থাকা কিশোরীটি ভেবেছিল তার অস্তিত্ব কেউ টের পায়নি। কিন্তু মাহিরের বোকা রোজ কি জানে তার আগমনের অগ্রিম বার্তা পেয়ে যায় তার মাহিবাই। রোজি দু চোখ ভর্তি পানি নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। পথে আসিফের সাথে দেখা হলো। এত রাতে তুবার রুমের দিক থেকে রোজিকে আসতে দেখে বেশ অবাক হলো আসিফ। কেননা মেয়ে দুটো একই বাড়িতে থাকলেও অতীব জরুরি প্রয়োজন ছাড়া কেউ কারো ঘরে যায় না। আসিফ রোজির আরেকটু কাছে আসলে রোজি তার চোখের কার্নিশে জমা হওয়া অশ্রুকণাগুলো আড়াল করতে মরিয়া হয়ে উঠল। কিন্তু বিচক্ষণ আসিফের চোখ এড়ালো না তার ফুলের বেজা চোখ। বোনের অবস্থা দেখে অস্থির হয়ে শুধালো সে, ফুল, কি হয়েছে?
কান্না করছিস কেন? আর এত রাতে এই পেতনির ঘরে গিয়েছিলিস কেন? ওই কি কিছু বলেছে? আবার তোর গায়ে হাত তুলে নিত? আসিফকে এত অস্থির হতে দেখে রোজি বলল, শান্ত হও ভাইয়া, আমার কিছু হয়নি, আর তুবাও কিছু করেনি। মিথ্যে বলবি না। ওই পেতনির বাচ্চাকে তো আমি আজকে দেখেই ছাড়বো কীভাবে ও নিজেকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে আসিফ তুবার রুমের দিকে তেড়ে যেতে পা বাড়ালো। তৎক্ষণাৎ রোজি ওকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে দেবে? রোজির আবেগ মিশ্রিত মায়াবী গলা শুনে আসিফের পা থমকে গেল। এই ডাকে কণ্ঠ উপেক্ষা করে সামনে আর এক পা বাড়ানো সম্ভব নয়। আসিফ পাল্টা বোনকে জড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুবার ঘরের দিকে। দরজায় সোয়াল দুটো কটমট করে উঠল ওর। দৃষ্টি স্থির রেখেই রোজিকে বলল, ঘরে চল। বিছানার উপর হাঁটু বাজ করে বসা আসিফের কোলে মাথা রেখে শুয়ে আছে রোজি। আসিফ বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আসিফের কোলে ডান কাত হয়ে শুয়ে আছে রোজি। অবাধ্য অশ্রুকণাগুলো চোখের কোণ বেয়ে ভিজিয়ে তুলছে আসিফের উরুতে। বোনের নীরব কান্না আসিফের হৃদয় ভিজিয়ে দিচ্ছে। তবে সে কোনো প্রশ্ন করল না রোজিকে। এখন প্রশ্ন করলে আরও খারাপ লাগবে মেয়েটার। পরে একসময় জিজ্ঞেস করবে। তুচ্ছ কোনো ব্যাপারে এভাবে কাঁদার মেয়ে নয় রোজি। বিষয়টা যে শুধু তুবাগটিত নয়, বরং ইচ্ছেও বড় কিছু, তা বুঝতে আসিফের সমস্যা হলো না। অবুঝ প্রাণী মেসিও হয়তো বুঝলো আজ তার রোজি ফুপির ভীষণ মন খারাপ। তাই তো সে আজকে আপনা আপনি বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রোজির দুচোখ শান্ত হয়ে বুঝে এলো রোজি ঘুমিয়ে পড়েছে। এটা বুঝতে পেরে আসিফ ওর মাথাটা বালিশে রেখে গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। তারপর কিছুক্ষণ বোনের মায়াবী মুখখানের দিকে অপলক তাকিয়ে রইল। রোজির শরীরের তুলনায় গাল দুটো একটু বেশি ফুলাফুলো। 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার মেয়েটার ওজন মাত্র 41 কেজি। আর হবেই বা না কেন? খাওয়া দাওয়াতে তার সবচেয়ে বেশি অনীহা। কিন্তু মুখের দিকে তাকালে শরীরের হ্যাংলা পাতলা অবস্থাটি বোঝার উপায় নেই। রোজি একটু কান্না করলে তার ফুলু ফুলু পরশা মুখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করে নেয়। আসিফ রোজের মাথায় গাঢ় করে চুমু খেয়ে রুম ত্যাগ করল। তুবাকে রুম পাড়িয়ে এসে মাহিরা আজ অনেকদিন পর তার সবচেয়ে প্রিয় বন্ধু গিটারটিকে স্মরণ করছে। একসময় আসিফ শখের বসে গিটারের তালে তালে গানের সুর ধরলে এখন সে নিঃসঙ্গতায় রাতে গিটার হাতে নেয়। কিন্তু সুর আর তোলা হয় না। মাঝে মাঝে গিটারের তারে হাত ঝুলিয়ে টুংটাং আওয়াজ তুলে আবারও মেসিকে তার জায়গায় সযত্ন তুলে রাখে। তবে আজ তার ভীষণ ইচ্ছে হলো নিজ কণ্ঠে সুর তুলতে। গিটারের তালে তালে মাহিরের ঘরে ধ্বনিত হতে থাকে রবীন্দ্রনাথ সঙ্গীতের এক একটি প্রেমময় বিরহের শব্দ। ওহ কি করিলে পল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। মাহিরের সুরের সাথে তাল মিলিয়ে দেয়ালের পেন্ডুলাম ঘড়িটিও তার নিজস্ব সুর তুলছে, জানান দিচ্ছে ক্যালেন্ডারের পাতে আরেকটি নতুন দিনের আগমন ঘটল। সেই সাথে যোগ দিল রোজির বেডসাইড টেবিলের উপর অবহেলার পড়ে থাকা অ্যালার্ম ঘড়িটিও। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেলেও রোজির চোখ খুলল মেসিও, কিন্তু পরক্ষণে একটু নড়বড়ে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল মেসি। কেবল চোখ বন্ধ হলো না রোজির। আজ এত অবহেলায় পড়ে থাকা অ্যালার্ম ঘড়িটি বেজে উঠল, কিন্তু বাজল না রমণীর মনের ঘড়ি। খোলা চোখে অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অপলক। আতারের বুকে কালো ক্যানভাস জুড়ে রমণী তার কল্পনাগুলোতে আঁকতে ব্যস্ত। গিটার হাতে মাহির রকিং চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো ঘন্টার পর ঘন্টা। রাতের ঘুমট থমথমে অন্ধকার বুঝে ভোরের সূর্য উঁকি দিল পূর্ব আকাশে, তবে বুঝল না মাহিরের অপেক্ষায় এলো না সেই কাঙ্ক্ষিত মানুষটি। ভোরের প্রথম আলোর সাথে মাহিরের ঠোঁটের কোণে এক চিমটে হাসির রেখা ফুটে উঠল। তার বোকারও অভিমান করেছে। এক প্রাপ্তবয়স্ক যুবক ও এক কিশোরী জেগে জেগেই তীব্র শীতার্ত দীর্ঘ রাতটা পার করিয়ে দিল, হৃদয়ে লালন করল ভিন্ন দুই বিরহের যন্ত্রণা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা 2 দিন না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।